চ্যাপ্টার ১৬৯ নতুন ক্ষমতা। ক্লাইনের চোখের রং স্বাভাবিক হওয়ার পর ক্রেস্টেড সেসিমির হেসে উঠলেন। তিনি বললেন, তুমি একটু হাঁটাচলা করে দেখতে পারো, শরীরের নতুন পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ক্লাউন পোষণ তোমাকে ঠিক কি মূল ক্ষমতা দিয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করো। ক্লাইন মাথা নাড়ল। সে ভাবল ডিকনের কাছ থেকে তার হয়তো আরও কিছু নির্দেশনার দরকার হতে পারে, তাই তার সামনে এসব করতে ক্লাইনের কোনো অস্বস্তি হল না। এতদিন ধরে সে যা অনুশীলন করে আসছিল ঠিক সেভাবেই সে সামনের দিকে এক পা বাড়াল। তারপর কোমর বাঁকিয়ে সে সজোরে সামনের দিকে একটা ঘুষি ছুঁড়ল। পটাশ। বাতাসে তার ঘুষি কাটার তীক্ষ্ণ শব্দটা সে স্পষ্ট শুনতে পেল। সামনের দিকে ছোঁড়া এই ঘুষির জোর তার নিজের ধারণার চেয়েও অনেক বেশি ছিল। ঠিক সেই মুহূর্তে তার মনে হল সে যেন এমন একটা ঘোড়ার গাড়িতে বসে আছে যেটার চালক হঠাৎ করে কষে ব্রেক ধরেছে। সে নিজের ভারসাম্য হারিয়ে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। ইস, লিওনার্ড মিচেলের মতো এটাও একটা চরম লজ্জার গল্প হতে চলেছে, ক্লাইন মনে মনে ভাবল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে খেয়াল করল সে এখনও তার পেশি, তার শরীর আর এমনকি তার শরীরের ভারকেন্দ্র খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। সে একই সাথে তার মেরুদণ্ড, টেন্ডন আর লিগামেন্টে জোর খাটাল। চোখের পলকে সে তার শরীরের ভারকেন্দ্র ঠিক করে নিল। একদম বেকায়দা একটা ভঙ্গিতে থাকার পরও সে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বেশ তো। ব্যাপারটা একটু বুঝতে পেরে ক্লাইন আরও কয়েকটা কসরত করার চেষ্টা করল। সে নিশ্চিত হল যে তার শরীরে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে তা হল তার অঙ্গপ্রত্যঙ্গের অবিশ্বাস্য রকমের সমন্বয়। খুব অদ্ভুত বা অস্বাভাবিক কোনো পরিস্থিতি না হলে সে আর কখনোই নিজের ভারসাম্য হারাবে না। আমার নিজেকে এখন একটা পুতুলের মতো মনে হচ্ছে যাকে ধাক্কা দিলেও আবার সোজা হয়ে যায়। আমি তো এখন অনায়াসেই সার্কাসে কাজ করতে পারব। দড়ির ওপর দিয়ে হাঁটা এখন আমার জন্য কোনো ব্যাপারই হবে না। ক্লাউন পোষণের নামটা একদম সার্থক। অনেক রকম চিন্তা তার মাথার ভেতর দিয়ে বিদ্যুতের মতো খেলে গেল। ক্লাইন আরও একবার তার শরীরের শক্তি, ক্ষিপ্রতা আর গতি ঠিক কতটা বেড়েছে সেটা পরীক্ষা করে দেখল। আমার ক্ষমতা এখন মিস্টার গাওয়াইনের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। এই নতুন শরীরটার সাথে মানিয়ে নেওয়ার পর আর বিশেষ কিছু ট্রেনিং করলে আমি নিশ্চিতভাবে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠব। তাছাড়া আমার শরীরের ওপর এখন আমার যে দারুণ নিয়ন্ত্রণ, তাতে লড়াইয়ের বিভিন্ন কৌশল আয়ত্ত করা আমার জন্য খুব সহজ হয়ে যাবে। ক্লাইন নড়াচড়া থামাল এবং চিন্তিত মুখে মাথা নাড়ল। তার আগের পরিকল্পনা অনুযায়ী তার ধারণা ছিল লড়াইয়ের কৌশলগুলো ঠিকঠাক শিখতে তার অন্তত অর্ধেক বছর সময় লেগে যাবে। কিন্তু ক্লাউন পোষণ পান করার পর তার এখন মনে হচ্ছে যে লড়াইয়ে পারদর্শী একজন পুলিশ হওয়ার যোগ্যতা অর্জন করতে তার বড়জোর 1 মাস সময় লাগবে, অথবা হয়তো মাত্র 2 কি 3 সপ্তাহেই কাজটা হয়ে যাবে। সাধারণ মানুষ আর একজন বিয়ন্ডারের মাঝে এটাই হলো আসল পার্থক্য। একদিক দিয়ে চিন্তা করলে বিয়ন্ডারদের মেধা আর প্রতিভা সাধারণ মানুষের ধরাছোঁয়ার একেবারেই বাইরে। সদ্য ক্লাউনে উন্নীত হওয়া ক্লাইনকে চুপচাপ নানারকম কসরত করতে দেখলেন ক্রেস্টেড। ক্লাইন পুরোপুরি থেমে যাওয়ার পর তিনি মাথা নাড়লেন। এটা সত্যি এমন একটা পোষণ যা লড়াইয়ের মাঠে দারুণ কার্যকর। ক্লাইন কিছু বলার আগেই তিনি জিজ্ঞেস করলেন, একটু আগে তুমি কিসের শব্দ শুনতে পেয়েছিলে? আমি শুনতে পেলাম কে যেন বিড়বিড় করে হর্নাসিস বলছে। ক্লাইন ফ্লেগ্রিয়া নামটা আপাতত গোপন রাখতে চাইল। সে আসলে ডিকন সেসিমিরের প্রতিক্রিয়া দেখতে চাইছিল। তিনি যদি হর্নাসিস পর্বতমালা আর নেশন অব দ্য অ্যাভারনাইট সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি থাকেন, তবেই ক্লাইন হয়তো সাথে আরও যোগ করে বলবে যে সে ভিন্ন কিছুও শুনতে পেয়েছিল। ক্রেস্টেড হালকা করে মাথা নাড়লেন, তারপর এই প্রসঙ্গটা এড়িয়ে গেলেন। তিনি ক্লাইনকে মনে করিয়ে দিলেন, সবসময় মনে রাখবে একজন হাই সিকোয়েন্স বিয়েন্ডার চাইলে একই সিকোয়েন্স পথের লো সিকোয়েন্স বিয়েন্ডারদের ওপর কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। এক অর্থে বলা যায় এসব পথের কিছু কিছু অংশের ডেমিগডদের রাজত্ব থাকে। ওই যে বিড়বিড় করার শব্দ আর আর্তনাদগুলো তুমি শুনলে, সেগুলো হয়তো তারা ইচ্ছে করেই তোমার কাছে পৌঁছে দিয়েছে। এর পেছনে হয়তো তাদের কোনো মারাত্মক খারাপ উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। যদি তোমার সিকোয়েন্স পথটা কোনো অশুভ দেবতার হয়, তাহলে তোমাকে আরও অনেক বেশি সাবধান হতে হবে। একটু আগেই ডান স্মিথের সাথে আমার কথা হচ্ছিল। তোমাদের দলের যে নাইট হক সম্প্রতি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে, সেও ঠিক এই রকমই একটা পরিস্থিতির শিকার হয়েছিল। ওল্ড নীল, গুপ্ত ঋষি। ক্লাইনের মুখটা অন্ধকার হয়ে এল। সে খুব গম্ভীরভাবে মাথা নাড়ল। তারপর সে বলল, রেভারেন্ড সেসিমির, আমি এ কথা মনে রাখব। আমি ওই বিড়বিড় শব্দ বা আর্তনাদের ফাঁদে পা দেব না। আমি কোনোভাবেই ওদের দ্বারা প্রভাবিত হব না। ঠিক সেই সময়েই তার মাথায় অন্য আরেকটা চিন্তাও উঁকি দিল। এটাই কি সেই কারণ যার জন্য চার্চ শুধু স্লিপলেস আর কর্পস কালেক্টরের পথগুলো সবার সামনে আনে আর বাকি অসংখ্য পথ লুকিয়ে রাখে? কারণ যাই হোক, স্লিপলেস পথটা হলো অ্যাভারনাইট গডেসের, আর কর্পস কালেক্টর পথের সাথে যুক্ত ডেথ তো অনেক আগেই হারিয়ে গেছে। আর চার্চ কেন এখনও মিস্ট্রি প্রায়ার আর সিয়ারের মতো পথগুলো খোলা রেখেছে, তার কারণ হলো এই দুটো কাজ আসলে সাপোর্ট দেওয়ার জন্য।
এগুলো স্লিপলেস আর কর্পস কালেক্টরের সিকোয়েন্স নয় এবং ৮ পথের ঘাটতিগুলো পূরণ করতে সাহায্য করে। তাছাড়া এগুলো একেবারে পথের শুরুর দিকের ধাপ, তাই তারা খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। কিন্তু এগুলো দিয়ে তো আর এটা বোঝানো যায় না যে কেন তারা পোষণগুলোর নাম আর বিশেষ গুণগুলো লুকিয়ে রাখবে, অথবা তাদের মুখোমুখি হলে ঠিক কি কি বিষয় খেয়াল রাখতে হবে সে সম্পর্কে এত তথ্যের অভাব কেন। ক্রেস্টেড সেসিমিরকে যাওয়ার জন্য নিজের সুটকেসটা তুলে নিতে দেখে ক্লাইন তার এসব চিন্তাভাবনা থেকে বেরিয়ে এলো। তার গলার স্বরে একটু কৌতূহল ফুটে উঠল। রেভারেন্ড সেসিমির, আমি জানতে চাই একজন ক্লাউন হিসেবে আমাকে ঠিক কিভাবে কাজ করতে হবে। আমাকে কি কোনো সার্কাসে যোগ দিতে হবে? ক্রেস্টেড নিজের উঁচু কলারটা হাত দিয়ে ঠিক করলেন আর মৃদু হেসে উঠলেন। আমাদের বর্তমান দর্শনের জ্ঞান অনুযায়ী তুমি মাত্রই একটা আনুষ্ঠানিকতার ভুল করে ফেললে। তোমাকে বুঝতে হবে যে একটা পোষণের নাম শুধু কোনো একটা নির্দিষ্ট পেশাকেই বোঝায় না, বরং এটা এমন একদল মানুষকেও বোঝায় যাদের মধ্যে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা শিয়ারদের অন্যভাবেও বর্ণনা করতে পারি। আমরা তাদের এমন মানুষ বলতে পারি যারা ভাগ্য দেখতে পায়, কিন্তু তারপরও ভাগ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকে। অবশ্যই আমি আগেই বলেছি, একই পোষণ পান করলেও একজন মানুষের নিজের তৈরি করা নিয়মকানুনে বেশ কিছু পার্থক্য থাকে। তুমি কখনোই পুরোপুরি অন্য কোনো মানুষের অভিজ্ঞতার ওপর নির্ভর করতে পারবে না, বুঝতে পেরেছ? ক্লাইন ভাবুক হয়ে মাথা নাড়ল। আমার মনে হয় আমি কিছুটা বুঝতে পেরেছি। যতক্ষণ আমি এর মূল বিষয়টা ধরতে পারছি, ততক্ষণ আমি আমার দৈনন্দিন জীবনেও একজন ক্লাউন হিসেবে কাজ করতে পারব, তাই তো? তাত্ত্বিকভাবে ব্যাপারটা তা-ই। ক্রেস্টেড বেশ সাবধানে শব্দ বেছে নিয়ে উত্তর দিলেন, আমি বুঝতে পেরেছি। ক্লাইন তার বুকের ওপর একটা রক্তিম চাঁদের চিহ্ন আঁকল। আপনাকে ধন্যবাদ, রেভারেন্ড সেসিমির। গডেস আপনার মঙ্গল করুন। একটা ক্লাউনের আসল মূল বিষয়টা আসলে কি? আমি যদি পৃথিবীতে ক্লাউন বলতে কি বোঝায় সেটা বাদ দিয়ে শুধু এই জগতে এর মানে কি তা নিয়ে ভাবি, তাহলে ক্লাউন হলো এমন একটা পেশা যা লোকজনকে অদ্ভুত সব উপায়ে আনন্দ দেয়। যেমন ধরো, হাস্যকর সব পোশাক, অতিরঞ্জিত সব অঙ্গভঙ্গি কিংবা জাদুকরের মতো নানা রকম চাতুরি। এর মূল বিষয়টা হলো যে কাজটা অবশ্যই হাস্যকর হতে হবে আর সেটা অন্যদের আনন্দ দেবে। বিষয়টা কেমন যেন একটু অদ্ভুত লাগছে। আমাকে কি প্রাচীনকালের রাজদরবারের ভাঁড়দের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ভাবতে হবে? ক্লাইন চুপচাপ এসব ভাবছিল, আর তার মনে হচ্ছিল সে যেন অথই সাগরে পড়েছে। ক্রেস্টেড তার দিকে তাকালেন, আর তিনিও নিজের বুকের ওপর একটা রক্তিম চাঁদের চিহ্ন আঁকলেন। তিনি হাসলেন, আর হাসির কারণে তার চোখের কোণের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠল। গডেস তোমারও মঙ্গল করুন। ঠিক সেই মুহূর্তে ক্লাইন হঠাৎ করেই কিছু একটা বুঝতে পারল। এটা ছিল এক ধরনের সজ্ঞা, অনেকটা ভবিষ্যৎবাণী করার মতো যে ডিকন সেসিমির এখন তার বাম পাটা সামনের দিকে বাড়াবেন। এরপর সে সত্যি সত্যিই দেখল যে ক্রেস্টেড তার রূপালী সুটকেসটা হাতে তুলে নিলেন, আর ঠিক বাম পা ফেলেই তিনি অ্যালকেমি রুমের দরজার দিকে এগিয়ে গেলেন। 1 পা, 2 পা, 3 পা। ক্লাইন তাকিয়ে তাকিয়ে দেখল ক্রেস্টেড সেই গোপন দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বারান্দার অন্ধকারে তার শরীরটা ধীরে ধীরে মিলিয়ে গেল। এইটা, সে কিছুক্ষণের জন্য একেবারে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপরই তার ভেতরে এক তীব্র উত্তেজনা কাজ করতে শুরু করল। ক্লাউন পোষণের এই বিয়ন্ডার ক্ষমতা তার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সে এখন নিজের ভেতরের অনুভূতির সাহায্যেই যে কোনো মানুষের পরের পদক্ষেপ কি হবে তা আগেই অনুমান করতে পারছে। এই দারুণ ক্ষমতাটার সাথে তার শরীরের অসাধারণ সমন্বয়, অবিশ্বাস্য ক্ষিপ্রতা আর গতি এবং বেশ ভালো মানের শক্তির যে মেলবন্ধন তৈরি হয়েছে, এটাই কি সেই চাতুরীর সাথে লড়াইয়ে পারদর্শী হওয়ার আসল রহস্য? এই নতুন আবিষ্কারটা নিয়ে ক্লাইন গভীরভাবে ভাবতে লাগল। তাহলে এটাকে সিকোয়েন্স 8-এ এসে সিয়ারের ক্ষমতার একটা নতুন রূপ হিসেবে ধরে নেওয়া যায়, কিন্তু শুধু এটুকুই তো যথেষ্ট নয়। হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়ার আগে এই পথে আমি যতবারই এগোব ততবারই নিশ্চয়ই কোনো না কোনো নতুন আর অদ্ভুত ক্ষমতা পাব, কিন্তু আমি যে অনুমানগুলো করতে পারছি সেগুলো খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। তাই আমার মনে হয় না যে আমি প্রতিবারই এই ক্ষমতার সুবিধা নিতে পারব। তবে হ্যাঁ, এই ক্ষমতাটা এমনিতেই অনেক বেশি শক্তিশালী। এর সুযোগ যদি মাত্র একবারও ঠিকমতো নেওয়া যায়, তাহলে নিশ্চিত হারকেও অনায়াসেই জয় বদলে দেওয়া সম্ভব। ও হ্যাঁ, ক্লাউন পোষণের কারণে তৈরি হওয়া খারাপ প্রভাবগুলো একটু কমিয়ে নেওয়ার পর আমাকে নিজেকেই ডাকার সেই রিচুয়াল বা আচারটার চেষ্টা করতে হবে। আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, ক্যাপ্টেন ডানস্মিথের ওই জঘন্য ভুলে যাওয়ার রোগটা নিশ্চিতভাবেই আমার মাঝেও ছড়িয়ে পড়েছে। এই সব চিন্তার মাঝখানেই ক্লাইন নিজেকে আবারও একটু পর্যবেক্ষণ করে নিল। সে দেখতে চাইল ক্লাউন পোষণ তার ভেতরে আরও নতুন কোনো ক্ষমতা নিয়ে এসেছে কি না। নাইটহক্সদের গোপন নথিপত্র অনুযায়ী কোনো পোষণ যদি পানকারীকে নির্দিষ্ট কোনো জাদুর ওপর দক্ষতা দেয়, তবে সেই মানুষটি পরের ধাপে যাওয়ার পর আবছাভাবে বুঝতে পারে যে সে কি ধরনের জাদু পেয়েছে। ব্যাপারটা এমন হয় যেন কেউ তার মাথার ভেতর ওই জ্ঞানগুলো সরাসরি ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো এমন কিছুই অনুভব করতে পারছি না। অন্যভাবে বলতে গেলে নাইটহক্সদের গোপন নথিতে যেমনটা লেখা ছিল,
ক্লাউন হওয়ার পর দ্রুত জাদু করার কোনো ক্ষমতা আসলে পাওয়া যায় না। তাহলে কি চতুর কথাটার মানে এই যে আমি এখন খুব সহজেই আমার মুখের অভিব্যক্তি আর শরীরের অঙ্গভঙ্গি ব্যবহার করে মিথ্যে বলে মানুষকে বোকা বানাতে পারব? ক্লাইন ঘাটটা একটু টানটান করে খুব সিরিয়াসলি তার বর্তমান অবস্থাটা বিশ্লেষণ করতে লাগল। ঠিক এই মুহূর্তে সেই স্যুটেড ক্লাউনের কথা তার মনে না পড়ে পারল না, যার সাথে এর আগে তার দেখা হয়েছিল। সেই ক্লাউনের অদ্ভুত আর নানান রকমের জাদুগুলো তার মনে গভীর দাগ কেটেছিল। সিক্রেট অর্ডারের ওই সদস্যটা হয়তো সিকোয়েন্স 7-এর একজন বিয়ান্ডার। সে ক্লাউনের ছদ্মবেশ নিয়েছিল শুধু নিজের আসল চেহারাটা লুকিয়ে রাখার জন্য, যাতে তাকে ফেরারি আসামির তালিকায় পড়তে না হয়। তাই সে যে একা হাতে দুজন সিকোয়েন্স 7 আর একজন সিকোয়েন্স 8-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পেরেছিল, সেটা মোটেও অবাক করার মতো কোনো ব্যাপার না। সে যদি বুঝতে পারত যে সিল্ড আর্টিফ্যাক্ট 2049-এর প্রভাব আমার উপর কাজ করছে না, আর নিজেকে এর হাত থেকে বাঁচাতে পারত, তাহলে আমার মতো 10 জন মিলেও তার সাথে এঁটে উঠতে পারতাম না। তবে হ্যাঁ, ক্লাউনের যে একদমই কোনো জাদু নেই তা কিন্তু নয়। এই যে এখনও এমন কিছু জাদু তো আছেই। ক্লাইন সেই লম্বা টেবিলটার দিকে এগিয়ে গেল। তারপর সে সেই কাগজের টুকরোটা হাতে তুলে নিল, যেটায় ক্লাউন পোষণের ফর্মুলা লেখা ছিল। তার চোখের মণি দুটো হঠাৎ কালো হয়ে গেল, আর হাতের কবজিটা একটু ঘুরিয়ে সে কাগজের টুকরোটা শূন্যে ছুঁড়ে দিল। খটাস! মনে হলো ওই নরম কাগজের টুকরোটা যেন একটা ধারালো ছোড়া হয়ে গেছে, আর সেটা সোজা গিয়ে অ্যালকেমি রুমের দেয়ালে গেঁথে গেল। এরপর থেকে আমি আমার সাথে এক প্যাকেট ট্যাট কার্ড রাখতে পারি। সেগুলো আমি ভাগ্য গণনার কাজেও লাগাতে পারব, আবার দরকার হলে অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারব। ক্লাইন নিজেকে সামলে নিল। পোষণ বানানোর পর যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়েছিল, সে সেগুলো গুছিয়ে রাখতে শুরু করল। সব কাজ শেষ করে আর পোষণের ফর্মুলার কাগজটা পুড়িয়ে ফেলার পর ক্লাইন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সে তার পেছনের গোপন দরজাটা বন্ধ করে অ্যালকেমি রুম থেকে বেরিয়ে এল। ওল্ড নীলের সাথে যা ঘটেছে সেটার কারণে অদ্ভুত আর হাস্যকর সব কাজ করে অন্যদের আনন্দ দেওয়ার মতো কোনো ইচ্ছে আপাতত তার হল না। তার মূল লক্ষ্য হল প্রথমে ধ্যানের মাধ্যমে এই পোষণের প্রভাবটা একটু কমিয়ে আনা। এটা আবার একেবারে নতুন এক অভিজ্ঞতা হতে চলেছে। যা ঘটুক না কেন, আমি এখন আর শুধু সাহায্য করার মতো কোনো সাধারণ সদস্য নই। হ্যাঁ, ওল্ড নীল মারা যাওয়ার পর থেকে টিঙ্গেন নাইটহক্স দলে আমি একমাত্র সদস্য যে বাকিদের সহায়তা করতে পারি। হোলি ক্যাথেড্রাল হয়তো খুব শিগগিরই দলে একজন মিস্ট্রি প্রায়ার বা একজন সিয়ারকে পাঠাবে। ক্লাইন দেয়ালের বাতিগুলো অনুসরণ করে অন্ধকার বারান্দা ধরে হাঁটতে লাগল। তারপর খুব শান্তভাবে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির দিকে যাওয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল। সেখানে পৌঁছে নাইটহক্সদের বিনোদনের ঘরটায় সে সূর্যের আলো দেখতে পেল। গোল জানালাটা দিয়ে সেই আলো ঘরের ভেতর এসে পড়ছিল। এমন এক রোদ্দুর যা ছিল একদম খাঁটি আর অদ্ভুত রকম উষ্ণ।